প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। এছাড়াও অন্যান্য যেসব টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স বিষয়টি আছে তারাও আমার সাথে যুক্ত হতে পারো। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘর্ষণের নীতি ও প্রয়োগ। আমি আজকে ঘর্ষণের নীতি সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কিত কিছু যে অঙ্ক আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘর্ষণের ইংলিশ হচ্ছে ফ্রিকশন। যখন কোনো একটি বস্তু অপর একটি সমতল বস্তুর উপর দিয়ে চলে অথবা চলতে চায়, তখন দুটি বস্তুর স্পর্শ তল বরাবর গতির বিপরীত দিকে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ঘর্ষণ বা ঘর্ষণ বল। তো এখানে যেটা একটা বিষয় মাথায় রাখা দরকার, যে গতির বিপরীত দিকে যে প্রতিরোধী বলের সৃষ্টি হয়, অর্থাৎ বল যেদিকে কাজ করে ঘর্ষণ বল কাজ করে তার বিপরীত দিকে। ঘর্ষণের ইংলিশ যেহেতু ফ্রিকশন, এই কারণে ঘর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বস্তু যেটার ওজন সরাসরি নিচের দিকে কাজ করছে, এটার প্রতিক্রিয়া বলটা ডাইরেক্ট উপর দিকে কাজ করছে এবং এটা যেহেতু হিলানো তলে আছে এই কারণে নিচ দিকে স্লাইড করতে চাচ্ছে, যে কারণে যেহেতু এটা নিচের দিকে কাজ করছে বলটা, এই কারণে ফ্রিকশনটা সৃষ্টি হয়েছে তার বিপরীত দিকে। অর্থাৎ যেদিকে গতি সৃষ্টি হয় বা যেদিকে বল কাজ করে, ঘর্ষণ হচ্ছে তার বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ বল দুই প্রকার, যথা স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ: কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্পর্শ তল বরাবর যে বাধা বলের সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। অর্থাৎ কোনো একটা বল যখন স্থির অবস্থায় থাকে তখন সেটা গতিশীল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে প্রতিরোধী বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর একটা কোনো গতিশীল বস্তুর উপর গতির বিপরীত দিকে স্পর্শতল বরাবর যে বাধা বলের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে গতি ঘর্ষণ। অর্থাৎ এটা হচ্ছে বস্তুটা গতিশীল অবস্থায় থাকে, তখন এর বিপরীত দিকে যে প্রতিরোধী বলের বা বাধা বলের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে গতি ঘর্ষণ। এখন স্থিতি ঘর্ষণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বস্তু যেদিকে চলার উপক্রম হয় ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে। প্রথম শর্ত, যে ঘর্ষণ হওয়ারই শর্ত হচ্ছে যে যেদিকে বল কাজ করবে ঘর্ষণ হচ্ছে তার বিপরীতে কাজ করবে। ঘর্ষণ বলের মান বস্তুর উপর প্রযুক্ত বলের সমান, অর্থাৎ কোন একটা বস্তুর উপর যে পরিমাণ লোড বা বল প্রযুক্ত হয় ঘর্ষণ বল হচ্ছে তার সমান। স্পর্শ তলের উপর লম্ব প্রতিক্রিয়া বল এবং স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানের অনুপাত সর্বদা ধ্রুব, অর্থাৎ F/N সমান হচ্ছে ধ্রুব। স্থিতি ঘর্ষণের মান স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই স্থিতি ঘর্ষণের মানটা ক্ষেত্রফলের উপর, কোন ধরনের ক্ষেত্রফল সেটা ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে মসৃণতার উপর নির্ভরশীল। যেটা মসৃণ না অমসৃণ এটার উপর ঘর্ষণটা নির্ভর করে। মসৃণ হলে সাধারণত ঘর্ষণ কাজ করে না এবং যদি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ কাজ করে। গতি ঘর্ষণের বৈশিষ্ট্য: বস্তু যেদিকে চলে ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে, এটা হচ্ছে প্রথম শর্ত ঘর্ষণের জন্য। গতি ঘর্ষণ বল এবং স্পর্শতলের উপর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতের মান হচ্ছে ধ্রুব, তবে এটি সর্বদাই সীমিত ঘর্ষণের মানের একটু কম হয়। গাণিতিকভাবে F/N সমান হচ্ছে ধ্রুব সংখ্যা। মধ্যম গতির জন্য গতি ঘর্ষণের মান ধ্রুব থাকে, তবে গতি বেড়ে গেলে এই মান সামান্য কমে যায়। গতি বেড়ে যদি যায় তাহলে ঘর্ষণের মানটা সামান্য কমে যায়। গতি ঘর্ষণের মান স্পর্শ তলের মসৃণতার উপর নির্ভর করে, যে তলটা কেমন মসৃণ না অমসৃণ এটার উপর নির্ভর করে। এটা হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, তবে চাপের উপর এটা নির্ভর করে। ঘর্ষণ বল গতির উপর নির্ভরশীল নয়, গতি কম না বেশি, তবে অবশ্যই অতিরিক্ত গতির ক্ষেত্রে ঘর্ষণের মান হ্রাস পায়। যদি গতি পরিমাণ বেশি হয় তাহলে ঘর্ষণের মান হ্রাস পায়। এখন হচ্ছে ঘর্ষণ কোণ। মনে করি হেলানো তলের উপর একটি ডাব্লু ওজনের বস্তু স্থির অবস্থায় আছে। এখানে একটা বস্তু হেলানো তলে ডাব্লু ওজনের যেটা বস্তু
হেলানো অবস্থায় আছে। এখন একটি হেলানো তলকে আনুভূমিকের সাথে যে কোণে অবস্থান করালে এর উপর অবস্থিত কোনো বস্তু সবেমাত্র সচল হয়ে নিচের দিকে পড়ার উপক্রম হয়। এরূপ অবস্থায় হেলানো তলটি আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলা হয়। এখানে বলা হচ্ছে যে একটা বস্তু যেটার ওজন হচ্ছে ডাব্লু, তো এটার প্রতিক্রিয়া বল এদিকে কাজ করার কথা ছিল, এটার ওজন এদিকে কাজ করার কথা ছিল তাত্ত্বিকভাবে, এই কারণে প্রতিক্রিয়া বলটা হচ্ছে বিপরীত দিকে, এটাকে পি বলে, উপরের দিকে টানা হচ্ছে, আর ফ্রিকশনটা এই জন্য কাজ করছে নিচের দিকে। তো এখানে বলা হচ্ছে যে এটাকে যদি এই হেলানো তলটাকে একটা আনুভূমিকের সাথে স্থাপন করা হয়, তো যখন এই বস্তুটি স্লাইড করার উপক্রম হয়, অর্থাৎ নিচের দিকে পড়ার উপক্রম হয় যে কোণে স্থাপন করলে, তো এই বস্তুটাকে আমরা এই হেলানো তলকে ভূমির সাথে যে কোণে স্থাপন করলে এইটা নিচের দিকে পড়ার উপক্রম হয়, তখন এরূপ অবস্থাকে বলা হচ্ছে যে ঘর্ষণ কোণ, যে কোণটা সৃষ্টি করে। এখানে আমরা দেখে নিই যে একটি হেলানো তলকে অনুভূমিকের সাথে যে কোণে অবস্থান করালে এর উপর অবস্থিত কোনো বস্তু সবেমাত্র সচল হয়ে নিচের দিকে পড়ার উপক্রম হয়। এরূপ অবস্থায় হেলানো তলটি আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে হেলানো তলটা এই আনুভূমিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে থিটা। তো এখানে এফ বাই আর সমান হচ্ছে ডাব্লু সাইন থিটা ভাগ ডাব্লু কস থিটা। এখানে যেহেতু ডাব্লু বলটা অ্যাঙ্গেলে কাজ করতেছে, এটা দুটো অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে লম্ব বরাবর, একটা হচ্ছে এই ভূমি বরাবর। এই অংশটাকে যেহেতু এখানে কোণ তৈরি করেছে, এই কারণে এই অংশটাকে আমরা বলছি ডাব্লু কস থিটা, এই অংশটাকে বলছি আমরা ডাব্লু সাইন থিটা। তাহলে ডাব্লু সাইন থিটা ভাগ ডাব্লু কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, অতএব থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স এফ ভাগ আর। এখানে আমরা আরেকটি সঙ্গ দিতে পারি যে লব্ধি প্রতিক্রিয়া বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণটাই হচ্ছে ঘর্ষণ কোণ। লব্ধি প্রতিক্রিয়া এবং লম্ব প্রতিক্রিয়া বল এদের মধ্যবর্তী যে এই কোণটা সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ। এখন আনুভূমিক তলে অবস্থিত বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম এটা কেমন হবে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বস্তু আনুভূমিক তলের উপর অবস্থান করছে, তাহলে এটার ওজনটা কাজ করবে সবসময় কি নিচে, ডাব্লু ওজন। তাহলে ওজন যেদিকে কাজ করে প্রতিক্রিয়া বল হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স বা প্রতিক্রিয়া বল হচ্ছে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করছে, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। এরপরে এটাকে পি বলের দিকে টানা হচ্ছে, তো বল যেদিকে কাজ করে ঘর্ষণ অবশ্যই তার বিপরীত দিকে কাজ করবে, এই কারণে এটা হচ্ছে এফ। তাহলে আনুভূমিক তলে যদি কোনো বস্তু অবস্থান করে তাহলে ওজনটা হবে নিচে, রিয়াকশন বলটা হবে উপরের দিকে, আর যেদিকে ফোর্স প্রয়োগ হবে, বল প্রয়োগ করা হবে যেদিকে, ঘর্ষণটা বা ফ্রিকশনটা হবে তার বিপরীত দিকে। এইভাবে আনুভূমিক তলে অবস্থিত বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখন কোনো বস্তু যদি হেলানো অবস্থায় থাকে তখন ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? আচ্ছা, এই বস্তুটা হেলানো অবস্থায় আছে, এ কারণে তাত্ত্বিকভাবে তার ওজনটা কাজ করার কথা ছিল ডাইরেক্ট নিচ বরাবর অ্যাঙ্গেলে, কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে আমরা জানি ওজন খাড়া নিচের দিকে কাজ করে, ডাব্লু। তো এইখানে যে কোণটা তৈরি করে আর এই যে হেলানো তল ভূমির সাথে যে কোণটা তৈরি করছে এটা হচ্ছে একই, এখানে যে কোণ দেওয়া থাকে এটাও সেম একই, এটা থিটা হলে এটাও হচ্ছে থিটা। তো এখন যেহেতু এটা তাত্ত্বিকভাবে ওজনটা এই অ্যাঙ্গেলে কাজ করার কথা ছিল, সুতরাং তার বিপরীত দিকে কাজ করবে রিয়াকশন বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। এখন এই পি বলে এটাকে উপরের দিকে টেনে তোলা হচ্ছে, তাহলে বল যেদিকে কাজ করে ঘর্ষণ হচ্ছে তার বিপরীত দিকে কাজ করে, এই কারণে এই ফ্রিকশনটা হয়ে যাবে নিচের দিকে তার বিপরীত দিকে, অর্থাৎ ফোর্স বা বল যেদিকে কাজ করবে ফ্রিকশনটা হবে তার বিপরীত দিকে। আশা করি বুঝতে পারছো। তাহলে হেলানো তলের এই ওজনটা তাত্ত্বিকভাবে ডাইরেক্ট এটা কেন্দ্র দিয়ে অ্যাঙ্গেলে এদিকে কাজ করার কথা ছিল, কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে ওজনটা সর্বদা কাজ করবে খাড়া নিচের দিকে, ডাব্লু। আর এখানে প্রতিক্রিয়া বলটা এটা থেকে ডাইরেক্ট লম্ব আর। এখন বল যেদিকে কাজ করছে ঘর্ষণ হচ্ছে তার বিপরীত দিকে, এটা সবসময় মাথায় রাখতে হবে। মই মই এমন একটি বস্তু বা যন্ত্র যার সাহায্যে ছাদ, দেয়াল, গাছ ইত্যাদিতে আরোহণ করা যায়। দুটি সোজা কাঠ, লোহা অথবা দড়ির সাথে আড়াআড়িভাবে কতগুলো দণ্ড সংযোগ করে মই তৈরি করা হয়। আড়াআড়ি দণ্ডগুলোকে রাংস বলে। এই রাংসগুলো হচ্ছে ধাপের মতো কাজ করে। এখানে আমরা একটা মই দেখতে পাচ্ছি, এখানে কি বিভিন্ন রাংস থাকে যেগুলোকে আমরা ধাপ বলি।
এটা ধাপের মতো কাজ করে থাকে, এটা দিয়ে মই বেয়ে উপরে উঠতে হয়। আর মইয়ের ওজনটা সবসময় তার ভার কেন্দ্র বরাবর কাজ করে, অর্থাৎ মইয়ের ওজন কাজ করে তার মাঝ বরাবর। এখন আমরা মইয়ের ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করব। তো যদি অমসৃণ দেয়াল হয়, ফিগারটা জাস্ট এইভাবে নিচ দিকে অমসৃণের চিহ্ন দেওয়া থাকবে এইভাবে। তো এইটা এ বি হচ্ছে একটি মই, এইখানে এ বিন্দুতে মইটা মেঝের সাথে স্পর্শ করে আছে এবং বি বিন্দুতে দেয়ালে ঠেস দেয়া আছে বা দেয়ালে হেলানো অবস্থায় আছে। তো এ বিন্দুতে যেহেতু মেঝেতে, তো মইয়ের ওজনটা এই এ বিন্দুতে যেহেতু ঠেস দেওয়া আছে এখানে, তাহলে এইখানে এ বিন্দুতে একটা বল কাজ করছে। তো এই বিন্দুতে যে মইয়ের ওজনটা কাজ করছে এইখানে এই পাশে, এই কারণে এখান থেকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলছি আর এ। যেহেতু এই বিন্দুতে প্রতিক্রিয়া বল, অর্থাৎ বলের বিপরীতই হচ্ছে প্রতিক্রিয়া। যেহেতু এই বিন্দুতে একটি বল কাজ করছে, এই কারণে এটা প্রতিক্রিয়া বল হচ্ছে আর এ। আবার বি বিন্দুতে যেহেতু মইটি ঠেস দেওয়া আছে, সুতরাং বি বিন্দুতেও একটি বল কাজ করছে, সুতরাং এখান থেকে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। তো বি বিন্দুতে প্রতিক্রিয়া বল, এই কারণে এটাকে বলছি আমরা আর বি। আবার মইয়ের যে ওজন পুরোটাই সেটা হচ্ছে মেইনলি কাজ করে তার ভর কেন্দ্র বরাবর, ডাব্লিউ ওজন কাজ করছে তার ভর কেন্দ্র বরাবর, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে মইটা দেয়া আছে তার মাঝ বরাবর ওজনটা কাজ করছে। এখন যেহেতু এখানে মইয়ের ওজনটা কাজ করছে তার কি ডাইরেক্ট নিচে, এ কারণে এই মইটা হচ্ছে কি এই নিচ থেকে, এই দেয়াল থেকে এই বাম দিকে সরে যেতে চাইবে, এবং উপর দিক থেকে যদি এই দিকে যদি নিচ দিকে সরে যায়, তাহলে উপর দিক থেকে এটা নিচে নেমে যেতে চাইবে। এছাড়াও যদি মইয়ের উপর কোনো মানুষ বা লোক উঠে, তাহলে দেখা যাচ্ছে এর উপরে ওয়েট করার কারণে ওয়েটটা কি নিচের দিকে কাজ করবে, তখন কি হবে, এই নিচটা হচ্ছে এদিকে স্লাইড করতে চাইবে আর উপরের দিকটা নিচে নেমে যেতে চাইবে। তো যেহেতু এই ওজনের কারণে এই মইটা এই বাম দিকে সরে যেতে চায়, দেয়াল থেকে বাম দিকে সরে যেতে চায়, এই কারণে গতির বিপরীত দিকে একটা কি হবে, ফ্রিকশন বল সৃষ্টি হবে। যেহেতু এই বিন্দুতে ফ্রিকশন বা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলছি এফ এ। যেহেতু এটা এ বিন্দু থেকে বাম দিকে সরে যেতে চাইবে, এই কারণে ডান দিকে হচ্ছে ঘর্ষণ বল এফ এ। আবার এই বি বিন্দু থেকে দেয়ালে এটা নিচের দিকে নেমে যাবে, এইদিকে যদি স্লাইড করে তাহলে এদিকে নিচ বরাবর নেমে যাবে। যেহেতু এটা নিচে নামবে, সুতরাং হচ্ছে ফ্রিকশনটা কাজ করবে বিতে উপর বরাবর, এটাকে আমরা বলছি এফ বি। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে অমসৃণ দেয়ালের ক্ষেত্রে। মসৃণ দেয়ালের ক্ষেত্রে সবকিছুই ঠিক থাকবে, যে এই বিন্দুতে এখানে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে, যেহেতু এই বিন্দুতে মইয়ের এখানে একটা বল কাজ করছে, এই কারণে এখানে হচ্ছে আর বি আর এ। আর বি বিন্দুতে যেহেতু মইটা ঠেস দেওয়া আছে, এই কারণে হচ্ছে আর বি। কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালটা অমসৃণ নয়, কি মসৃণ, এই কারণে এখানে শুধু হচ্ছে বি বিন্দুতে বা দেয়ালে ঘর্ষণটা কাজ করবে না। মেঝেতে ঠিকই ঘর্ষণ কাজ করবে, কিন্তু এই বি বিন্দুতে কাজ করবে না। তাহলে অমসৃণ এবং মসৃণের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এইখানে দেয়ালে ফ্রিকশনটা থাকবে, কিন্তু বি বিন্দুতে মসৃণ দেয়ালের ক্ষেত্রে ফ্রিকশনটা থাকবে না। অমসৃণের ক্ষেত্রে থাকবে, মসৃণের ক্ষেত্রে বি বিন্দুতে দেয়ালটা থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন কিছু অঙ্কে চলে যাই। বলা হচ্ছে যে চিত্রে প্রদত্ত বস্তুটিতে বলের মান কত হলে গতি অত্যাসন্ন হবে, বস্তুটির ওজন 500 কেজি এবং ঘর্ষণ সহগ মিউ সমান হচ্ছে 0.25। তো এখন যদি আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, তাহলে এই বস্তুটির ওজন কাজ করবে কোথায়, ডাইরেক্ট নিচের দিকে, 500 কেজি ওজন কাজ করছে। এর প্রতিক্রিয়া বল কাজ করবে কোথায়, উপরের দিকে, যেহেতু ওজন যেদিকে কাজ করে প্রতিক্রিয়া বল কাজ করে তার বিপরীত দিকে। এখানে বলটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা ভূমি বরাবর একটা লম্ব বরাবর, এটা যেহেতু কেন্দ্রের দিকে চাপা বল হিসেবে আছে। তাহলে এই বলটা হচ্ছে ভূমি বরাবর বলটা, যেহেতু কোণ তৈরি করেছে ভূমির সাথে, এটা হচ্ছে পি কস 45 ডিগ্রি। লম্ব বরাবর বলটা হচ্ছে যার সাথে কোণ তৈরি করবে সেটাকে আমরা কস নিয়েছি, আর এটাকে নিয়েছি পি সাইন 45। তাহলে এইটা যেহেতু এদিকে তীর চিহ্ন দিয়ে আছে, দ্যাট মিনস এইটা হচ্ছে এটা ডান দিকে ঠেলতেছে পি বলে। তো যেহেতু এটা ডান দিকে অগ্রসর হচ্ছে, সুতরাং ঘর্ষণটা অবশ্যই কাজ করবে তার বাম দিকে। এখন আমরা যদি পুরোটাই এটা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, এখানে দেখতে পাচ্ছি যে এই পি কস 45 ডিগ্রি এর দিক হচ্ছে কি ডান দিকে, এই কারণে আমরা এটা ডান দিকে নিয়েছি পি কস 45। এখানে প্রতিক্রিয়া বলটা কাজ করছে উপরের দিকে, 500 কেজি বল নিচের দিকে, এবং আরেকটা হচ্ছে এখানে এই বলটা যেহেতু চাপা বল ছিল, এটা নিচের দিকে কাজ করবে পি সাইন 45, পি সাইন 45
আর এখানে ফ্রিকশন কাজ করছে কোথায়, বাম দিকে। এখন আমরা যদি বলগুলোকে উলম্বভাবে বা ভার্টিক্যালি বিশ্লেষণ করি তাহলে পাই আর সমান 500 প্লাস পি সাইন 45 ডিগ্রি, অর্থাৎ 8টা কাজ করছে উপরের দিকে আর এই দুইটা পি সাইন 45 এবং 500 কাজ করছে নিচের দিকে। আবার আমরা জানি যে এফ সমান হচ্ছে মিউ আর, বা এফ সমান হচ্ছে মিউ এর মান হচ্ছে 0.25, 500 প্লাস পি সাইন 45, এখানে আর এর মানটা আমরা বসাই দিলাম 500 প্লাস পি সাইন 45। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার বলগুলোকে যদি আমরা আনুভূমিকভাবে বিশ্লেষণ করি তাহলে পাই সামেশন এফ এক্স, ডান দিকে গেলে আমরা নিয়েছি পজিটিভ ইকুয়াল টু 0, তাহলে এফটা যাচ্ছে বাম দিকে, পি কস 45 আছে ডান দিকে, তাহলে আমরা লিখতে পারি এফ সমান পি কস 45। সমীকরণ আমরা নিলাম 2। এখন সমীকরণ 1 ও 2 হতে পাই, এখানে আমরা এফ এর মান পেয়েছি, তাহলে এই এফ এর মানটা এখানে যদি আমরা বসাই দিই, এফ এর মানটা হচ্ছে পি কস 45 আর এখানে 0.25 ইন্টু 500 প্লাস পি সাইন 45 ডিগ্রি ছিল, এটা দিয়ে দিলাম, তাহলে থাকলো এখানে আমরা ক্যালকুলেশন করে পি এর মানটা পেয়ে যাব, পি সমান এত, অর্থাৎ পি সমান 235.70 কেজি। আমরা এখানে আরেকটি অঙ্ক দেখি যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি তলের উপর 60 কেজি ওজনের একটি বাক্সকে 50 কেজি একটি বল দিয়ে হেলানো তলের সাথে সমান্তরালে টানা হলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 60 কেজি বলকে 60 কেজি ওজনের একটি বাক্সকে 50 কেজি ওজনের একটি বল দিয়ে টানা হচ্ছে। তো এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হেলানো ভাবে ভূমির সাথে, তাহলে এইটার ঘর্ষণ বল কত হবে এবং ঘর্ষণ সহগ কত হবে নির্ণয় করতে হবে। আমি তাহলে প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিব। আমরা জানি হেলানো তলের ক্ষেত্রে এই ওজনটা তাত্ত্বিকভাবে এদিকে কাজ করার কথা ছিল, যে কারণে প্রতিক্রিয়া বলটা হচ্ছে সরাসরি তার বিপরীত দিকে, আর এবং ওজনটা অভিকর্ষজ বলের প্রভাবে ডাইরেক্ট নিচের দিকে কাজ করবে, খাড়া 60 কেজি। এখানে যে কোণটা তৈরি হচ্ছে এই ডাব্লিউ ওজনের সাথে বা 60 কেজি ওজনের সাথে এই 30 আর এই 30 হবে একই, এবং যেহেতু পি বলে যেহেতু 50 কেজি বলে এটাকে উপরের দিকে টানা হচ্ছে, টেনে তোলা হচ্ছে, এই কারণে গতি বলের বিপরীত দিকে হবে ঘর্ষণ বা ফ্রিকশন এফ। তো এইটাকে যদি আমরা আর একটু ফ্রি ভাবে এক্স ওয়াই বরাবর ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে এটা দাঁড়াবে 50 কেজি বলটা যাচ্ছে ডান দিকে, এই এফ বলটা বাম দিকে, আরটা ডাইরেক্ট খাড়া উপরের দিকে, আর এই যে ওজনটা তাহলে এটা হয়ে যাবে অ্যাঙ্গেলে 60 কেজি। তো এটা ছিল হেলানো ভাবে, এটাকে আমরা এক্স ওয়াই বরাবর অঙ্ক করার সুবিধার জন্য এক্স ওয়াই বরাবর ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিলাম। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন এটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটি হচ্ছে ভূমি বরাবর, একটি হচ্ছে লম্ব বরাবর। তাহলে এটা কোণ তৈরি করেছে কার সাথে, লম্বের সাথে। সুতরাং 60 কেজি বলের এই লম্ব অংশটা হচ্ছে 60 cos 30 ডিগ্রি। যেহেতু আমরা এর আগে বল বিশ্লেষণের অঙ্ক দেখিয়ে দিয়েছি যে যে অক্ষের সাথে বা যে বাহুর সাথে কোণ তৈরি করবে সেটাকে আমরা নিব cos, অন্যটা নিব sin। তাহলে এটা হয়ে যাচ্ছে 60 cos 30 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 60 sin 30 ডিগ্রি। এখন বলগুলোকে অনুভূমিকভাবে বিশ্লেষণ করে আমরা পাই যে প্লাস ডান দিকে গেলে পজিটিভ আমরা নিয়েছি, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বলগুলো বীজগণিতিক যোগফল হচ্ছে 0। তাহলে এক্স অক্ষ বরাবর কি কি বল যাচ্ছে, 50 যাচ্ছে ডান দিকে কারণ আমরা নিয়েছি পজিটিভ, এফ যাচ্ছে বাম দিকে কারণ নিয়েছি মাইনাস এফ, মাইনাস 60 sin 30 ডিগ্রি এটা বাম দিকে যাচ্ছে এই কারণে এটাকে নিয়েছি আমরা মাইনাস, এটাকে এখানে মাইনাস নিয়েছি ইকুয়াল টু 0। তাহলে এখানে এফ সমান পাই, এই দুইটাকে এই পাশে নিয়ে চলে গেলাম, এফটা থাকলো সমানের এই পাশে, তাহলে এফ সমান 50 মাইনাস 60 sin 30 ডিগ্রি। ওকে, তাহলে এফ সমান আমরা পেলাম 20 কেজি অ্যান্সার। এখানে ঘর্ষণ বলের মান বের করতে বলছি, আমরা ঘর্ষণ বল এফ সমান পেয়ে গেলাম এখানে সামেশন এফ এক্স থেকে। সামেশন যদি আমরা এফ হয় বা ভার্টিক্যালি ফোর্স নির্ণয় করি তাহলে আমরা পাই উপরে কি কি বল যাচ্ছে, আর যাচ্ছে, এই আর উপরের দিকে যাচ্ছে এই কারণে পজিটিভ নিয়েছি, এবং এই 60 cos 30 ডিগ্রি এটা নিচের দিকে আসছে এই কারণে এটাকে নিয়েছি মাইনাস ইকুয়াল টু 0। তাহলে আর সমান আমরা পেলাম 51.96 কেজি। এখন আমরা জানি যে এফ সমান হচ্ছে মিউ আর ঘর্ষণের সূত্র থেকে, তাহলে মিউ সমান হবে কি এফ ভাগ আর, সমান হচ্ছে 20 ভাগ 51.96। তাহলে এখানে আমরা মিউ সমান পেলাম 0.38। তাহলে আমরা ঘর্ষণ বল পেলাম 20 কেজি এবং ঘর্ষণ সহগ মিউ হচ্ছে 0.38। এটা হচ্ছে অ্যান্সার।
আরেকটি আমরা মইয়ের অঙ্ক দেখি। এখানে 9 মিটার লম্বা একটি মই 45 ডিগ্রি কোণে দেয়ালের সাথে হেলানো অবস্থায় আছে। মই এবং দেয়ালের মধ্যকার ঘর্ষণ সহগ 1/3 ও মই এবং মেঝের ঘর্ষণ সহগ 1/2। যদি একটি লোক যার ওজন 62 কেজি এবং মইয়ের ওজন লোকটির ওজনের দ্বিগুণ হয়, তবে লোকটি কত উপরে উঠলে মইটি পিছলাতে শুরু করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবি একটি মই, যেহেতু এখানে মসৃণ উল্লেখ করা নাই, সুতরাং দেয়ালটা অবশ্যই হচ্ছে অমসৃণ এবং এখানে দেওয়া আছে মই এবং দেয়ালের ঘর্ষণ সহগ এখানে হচ্ছে 1/3, মই এবং মেঝের 1/2। তো কি কি দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। এখানে মিউ এ, অর্থাৎ এ বিন্দুতে হচ্ছে কি মই এবং যে মেঝে, এই মই এবং মেঝের ঘর্ষণ সহগ হচ্ছে হাফ, এবং মিউ বি সমান হচ্ছে মই এবং দেয়াল, এই মই এবং দেয়াল এই বিন্দুতে ঘর্ষণ সহগ হচ্ছে 1/3। লোকের ওজন দেওয়া আছে 62 কেজি এবং মইয়ের ওজনটা হচ্ছে লোকটির দ্বিগুণ, তাহলে মইয়ের ওজন হচ্ছে লোকটির ওজনের দ্বিগুণ, 62 × 2 সমান হচ্ছে 124 কেজি। তাহলে আমরা এখানে মইয়ের ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিই। এখন এই মইটা বি বিন্দুতে লাগানো আছে, সুতরাং বি বিন্দুতে এটা একটা বল প্রয়োগ করছে, তাহলে এই বি বিন্দুতে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। বি বিন্দুতে প্রতিক্রিয়া বল, এই কারণে আমরা নিলাম আরবি। আবার এই বিন্দুতে এটা মেঝেতে আছে লাগানো, এই কারণে এই বিন্দু থেকেও একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। যেহেতু এই বিন্দুতে একটা বল কাজ করছে নিচের দিকে, তাহলে প্রতিক্রিয়া বলটা হবে তার বিপরীত দিকে। এই বিন্দুতে প্রতিক্রিয়া বল, এই কারণে এটাকে নিলাম আমরা আর এ। আবার এখানে যেহেতু মইয়ের একটা ওজন হচ্ছে 124 এবং লোকের ওজন হচ্ছে 62 কেজি এবং এটা খাড়া নিচের দিকে কাজ করছে, এই কারণে এই মইটা নিচের দিকে এ বিন্দুতে দেয়াল থেকে এ বিন্দু থেকে এটা বাম দিকে দূরে সরে যেতে চাইবে। যেহেতু এখানে একটা ওজন নিচের দিকে কাজ করছে, ওয়েট করতেছে, যে কারণে এটা এ বিন্দু থেকে বাম দিকে সরে যেতে চাইবে এবং বি বিন্দু থেকে দেয়ালে এটা নিচের দিকে নেমে যেতে চাইবে। ফলে এ বিন্দুতে একটি ফ্রিকশন এবং বি বিন্দুতে একটি ফ্রিকশনের সৃষ্টি হবে। তো এ বিন্দুতে এটা বাম দিকে যেহেতু দূরে সরে যেতে চাইবে, সুতরাং এ বিন্দু থেকে ডান দিকে যেদিকে বল কাজ করবে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। যেহেতু এ বিন্দুতে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে, এই কারণে এটাকে আমরা নিয়েছি এফ এ, এবং যেহেতু বি বিন্দুতে ঘর্ষণ বল সৃষ্টি হয়েছে, এই কারণে আমরা নিয়েছি এফ বি। যেহেতু এটা বি বিন্দু থেকে নিচে নামবে, এই কারণে এটা হচ্ছে তার উপরের দিকে। ওকে, তাহলে আমরা এখন এক্স সামেশন এফ এক্স নির্ণয় করি, এক্স অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল। তাহলে ডান দিকে কি কি বল যাচ্ছে? ডান দিকে যাচ্ছে হচ্ছে এফ এ, বাম দিকে যাচ্ছে আর বি, এই কারণে এফ এ মাইনাস আর বি ইকুয়াল টু 0। এখন এফ এ সমান আমরা জানি মিউ এ আর এ, যেহেতু এফ সমান হচ্ছে মিউ আর, মাইনাস আর বি ইকুয়াল টু 0। তাহলে আর এ সমান কি হবে? আর এ সমান এখানে আমরা আর বি ভাগ মিউ এ পেলাম। এখন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বলগুলোর বীজগাণিতিক যোগফল সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। উপরের দিকে আমরা নিয়েছি পজিটিভ, উপরের দিকে কি কি বল যাচ্ছে সেগুলো আমরা হিসাব করি। উপরের দিকে যাচ্ছে আর এ প্লাস এফ বি, উপরের দিকে এই দুইটা যাচ্ছে, এই কারণে দুইটা পজিটিভ হয়েছে। এবার নিচের দিকে আসছে 124 এবং 62, এই কারণে মাইনাস 62 এবং মাইনাস 124, এই দুটো হয়েছে মাইনাস। উপরের দিকে আমরা যেহেতু পজিটিভ নিয়েছি, এই কারণে আর এ এবং এফ বি এর দুটো হয়েছে পজিটিভ, এটা দুটো হয়েছে নেগেটিভ, ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পেলাম আর এ প্লাস এফ বি সমান 186। এখন আর এর মান এখান থেকে আমরা বসে দিলাম আর বি ডিভাইডেড ভাগ মিউ এ, প্লাস এফ বি সমান আমরা জানি মিউ বি আর বি। এখানে আর এর মানটা আমরা এখান থেকে বসে নিয়েছি, সমান হচ্ছে 186। এখন এটা মিউ এ কে আমরা লসাগু করলাম, তাহলে আর বিটা থাকলো উপরে প্লাস এই মিউ এটা এটার সাথে গুণ হয়ে গেছে, মিউ বি আর বি সমান হচ্ছে 186। এখানে আমরা আর বিটাকে যদি এটাকে কমন নিই, যদি এখানে আর বি আছে এইটার সাথেও আছে আর বি, এখান থেকে আর বিটা আমরা কমন নিয়েছি, তাহলে আর বি কমন নিলাম। তাহলে আর বি কমন নিলে এখানে থাকে 1 প্লাস এখানে মিউ এর মান হচ্ছে হাফ এবং মিউ বি এর মান হচ্ছে 1/3, এবং আর বি এরটাকে যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি, এবং নিচে যে মিউ এটা ছিল এটা 186 এর সাথে আর গুণ হয়ে গেছে, মিউ এর মানটা হচ্ছে হাফ। তাহলে এখানে 3 গুণ 6 হচ্ছে লসাগু, 6 কে 6 প্লাস 1 কে 1, তাহলে এখানে 6 লসাগু, 6 এর সাথে 1 গুণ করলে হয় 6 প্লাস 1 কে 1, যেহেতু লসাগু হচ্ছে 6 6 6 1 থাকে 1 কে 1, আর এটা হচ্ছে 186 কে 2 দিয়ে ভাগ করলে হয় 93।
এটা ক্যালকুলেশন করে নিতে হবে। আরবি সমান তাহলে এটা আর গুণ 6 এর সাথে 93.2 93 ইন্টু 6 ডিভাইড বাই 6 এর একে হচ্ছে 7 সমান হচ্ছে 79.71 কেজি। এটা আরবি সমান আমরা পেয়ে গেলাম। আবার আমরা জানি এফবি সমান হচ্ছে মিউ বি আর বি সমান হচ্ছে মিউ বি এর মান হচ্ছে 1/3 ইন্টু আর বি এর মানটা আমি এখান থেকে বসাই দিলাম 79.71। তাহলে এফবি সমান আমরা পেলাম 26.57 কেজি। এখন এই বিন্দুতে আমরা মোমেন্ট নিয়ে পাই সামেশন এম এ ইকুয়াল টু আমরা নিলাম 0। আমরা জানি যে এখানে এমওইটা কাজ করছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এরকম যদি কোনো একটা বল অ্যাঙ্গেলে কাজ করে তাহলে এটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ভূমি বরাবর এবং একটা হচ্ছে লম্ব বরাবর। তো যেখানে যার সাথে কোণ তৈরি করে সেটাকে আমরা নিই কস এবং উপরের অংশটাকে নিই আমরা সাইন। এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে যে বল বিশ্লেষণের অঙ্কে এটা আমরা করেছি। তাহলে এখন আমরা এই বিন্দুতে যেহেতু মোমেন্ট নিয়েছি কারণ এখানে সকল বীজগণিতের যোগফল হয়ে গেছে 0। তাহলে আমরা মোমেন্ট সমান জানি বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে বল এবং লম্ব দূরত্বগুলো আমরা হিসেব করব এবং ঘড়ির কাঁটার দিকে যেগুলো করবো সেগুলোকে আমরা নিয়েছি পজিটিভ। তাহলে এখানে প্রথমে বল আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বিন্দুতে যেহেতু মোমেন্টের হিসাব 0 সে কারণে এফ এ এবং আর এ এটা 0 হয়ে গেছে, এখানে হিসাব হবে না। তারপরে বল আছে কত 124 কেজি। তাহলে আমরা বল ইন্টু দূরত্ব নেব। তো এইখানে অ্যাঙ্গেলে দূরত্বটা দেওয়া আছে কি এখান থেকে এই অ্যাঙ্গেলে দূরত্ব দেওয়া আছে। তো এই বলটা এখানে কাজ করছে, দ্যাট মিনস এটা প্রয়োগ বিন্দু হলো এইটা, এইখানে আমি একটু নিচে দেখলাম। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা আমাদের লাগবে। তাহলে এটা আমরা পেলাম বল, তাহলে এখান থেকে এইটা হচ্ছে দূরত্ব। এখানে আমার দূরত্বটা দেওয়া আছে কি এই যে 4.5 এখান থেকে এই ডিস্টেন্সটা দেওয়া আছে অ্যাঙ্গেলে, কিন্তু আমার লাগবে লম্ব দূরত্ব। বলটা যেহেতু কাজ করছে খারাপ হবে তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা লাগবে। এই ডিস্টেন্সটা হচ্ছে এই যে এখানে আমরা দেখাই দিয়েছি যে এইভাবে যদি কাজ করে তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি ভূমির সাথে যেহেতু কোণ তৈরি করেছে এই কারণে এটা হচ্ছে cos 45 ডিগ্রি। আর এখানে ডিস্টেন্সটা অ্যাঙ্গেলে কত ছিল 4.5, এই কারণে এটা হচ্ছে 4.5 cos 45 ডিগ্রি। পরে বলা হচ্ছে 62। আমরা বলেছি যে x একটা ডিস্টেন্স নিয়েছি যে লোকটা যদি x দূরত্বে এখানে যায় তাহলে সে মইটা পিছলাতে শুরু করবে, এই কারণে এখানে x নিয়েছি। তো 62 ইন্টু এটা বল পেলাম এখন দূরত্ব, তাহলে এটার প্রয়োগ বিন্দু হচ্ছে জাস্ট এইটা। তাহলে আমরা এই বিন্দু থেকে লম্ব দূরত্ব নেব। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে অ্যাঙ্গেলে দেওয়া আছে এই দূরত্বটা কত এখান থেকে x। তাহলে x ইন্টু যেহেতু ভূমির রূপাংশ এই কারণে আমরা নিয়েছি cos 45। তাহলে এখানে আমরা এই যেটা নিয়েছি x cos 45 আর বল হচ্ছে কি 62। তাহলে 62 বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে বল হচ্ছে 62, লম্ব দূরত্বটা হচ্ছে x cos 45 ডিগ্রি। আর এটা যেহেতু উপর থেকে নিচ দিকে কাজ করছে এটা অবশ্যই ঘুরবে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, এটা ঘুরবে ক্লকওয়াইজ, এই কারণে এই দুইটা নিয়েছি আমরা পজিটিভ। আবার এই আরবি বলটা এটা হচ্ছে বাম দিকে যাচ্ছে, এই কারণে এটা অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করবে, এই কারণে এটাকে আমরা নিয়েছি নেগেটিভ। তাহলে আরবি যখন বলটা আমরা নিব তার মানে এইটার প্রয়োগ বিন্দু মোটামুটি এই রেখা বরাবর, তাহলে আমাকে লম্ব দূরত্ব নিতে হবে এইটা, এই হাইটটা নিতে হবে আমাকে লম্ব দূরত্ব। কিন্তু আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে 4.5 9 4.5 সমান হচ্ছে 9, এটা হচ্ছে অ্যাঙ্গেলে দেওয়া আছে, আমাকে লাগবে লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব এই অংশটা হচ্ছে কি sin 45, অ্যাঙ্গেলে কত দেওয়া আছে দূরত্ব 9, তাহলে এটা হয়ে যাবে কত এইখানে এটা হয়ে যাচ্ছে 9 sin 45 ডিগ্রি। তাহলে আরবি হচ্ছে বল, দূরত্ব হচ্ছে এই লম্ব দূরত্বটা 9 sin 45। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে ভূমি বরাবর অংশটাকে নিয়েছি cos, লম্ব বরাবর কাটা হচ্ছে তাহলে কি sin। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে এফবি বলটা কি উপরের দিকে কাজ করছে, সুতরাং এটাও ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই কারণে নিয়েছি মাইনাস। আর ডিসটেন্সটা হচ্ছে এটার প্রয়োগ বিন্দু হচ্ছে কোথায় এখানে, এটার প্রয়োগ বিন্দু এখানে, তাহলে আমার ডিসটেন্স লাগবে এখান থেকে এই ডিসটেন্সটা। তো এখান থেকে আমার এটা ডিসটেন্সটা নিতে হবে, তাহলে এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা হয়ে যাবে পুরোটাই হচ্ছে কত 9 cos 45। তাহলে এটা এখানে কাজ করছে, তাহলে এখান থেকে আমার এই ডিসটেন্সটা লাগবে, এই ডিসটেন্সটা কত, তাহলে পুরোটাই আছে 4.5 9, তাহলে 9 cos 45 ডিগ্রি। আর এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এই কারণে এটা এখানে নিয়েছি মাইনাস। এখন
আমরা এই 62 ইন্টু যদি এক্স এর মান বের করতে হবে, এই এক্সটাকে রাখলাম বাম দিকে, এক্স এর সাথে 62 গুণ আছে, এবং আরবি এর মান আমরা এখান থেকে পেয়েছি, আরবি এর মান, আরবি এর মানটা আমরা এখানে বসাই দিলাম 79.71 কেজি ইন্টু এই 9 sin 45 ডিগ্রি, এখান করে এটা বসাই দিলাম। আর এখানে হচ্ছে এফবি এর মান, এফবি এর মান হচ্ছে আমরা এখানে করে পেয়েছি 26.57, এখানে 26.57, 9 cos 45 ডিগ্রি বসাই দিলাম, মাইনাস এটা ছিল এই সমানের এদিকে পজিটিভ, এই কারণে এই পাশে হয়ে গেল মাইনাস এত। এখানে যদি আমরা এক্স সমান ক্যালকুলেশন করি তাহলে আমরা পেলাম 6.43 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেয়াল যদি মসৃণ উল্লেখ করা থাকে তখন এইখানে এটা দেওয়া থাকবে না এবং এই এফবিটা হবে না। ওই অঙ্কের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সময় যেহেতু স্বল্প, এখন উত্তর দেওয়া সম্ভব না। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। ঘর্ষণ সংক্রান্ত বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার অঙ্কের সমাধান করবে তোমরা, এবং যখন ক্যাম্পাস খুলবে তোমাদের সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষককে অঙ্কগুলো দেখাবে। পরবর্তীতে যদি এই ক্লাসটি আবার দেখতে চাও তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/gte তে। আমাদের পরবর্তী আলোচনা হবে ট্রাসের সাপোর্ট প্রতিক্রিয়া সম্পর্কে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।